গল্প শুরু হয় এক পুলিশ একাডেমির জায়গাকে দেখিয়ে। সে একাডেমিতে অনেক ছেলেমেয়েরা পুলিশ ফোর্সে জয়েন্ট এবং ট্রেনিং নিতে এসেছিল। আর এই ট্রেনিংটি ছিল 4 বছরের। এদের মধ্যে একজন, যার নাম জুন, তার মা তাকে নিয়ে অনেক চিন্তা করছিল, কিন্তু সে তার মাকে চিন্তা না করতে বলে এবং তার মাকে বিদায় জানিয়ে একাডেমিতে চলে আসে। একইভাবে অন্যদিকে আরেকজন, যার নাম কং, সেও তার বাবাকে বিদায় জানিয়ে চলে আসে। এভাবে সেখানে সকল ছেলেমেয়েরা তাদের মা বাবাকে বিদায় জানিয়ে একাডেমিতে চলে যায়। একাডেমির শুরুতে নিয়ম অনুযায়ী সবার চুল কেটে ছোট করা হচ্ছিল। এভাবে একসময় চুল কাটার পালা আসে জুনের। চুল কাটার সময় জুন সেখানে থাকা অফিসারটিকে বলছিল, বেশি ছোট করিয়েন না, আমার চুল বড় হতে অনেক সময় লাগে। কিন্তু সেখানে থাকা অফিসারটি তার কোনো কথা না শুনে তার মতো করে এলোপাতার মেশিন চালিয়ে চুলগুলো ছোট করে কাটতে থাকে। তারপরেই পালা ছিল কং এর। কং তখন জুনকে দেখে মজা নিতে থাকে। তখন জুন বলে, চিন্তা করিস না, এরপরে তোর পালায় আসছে। এরপর জুনের চুল কাটা শেষ হলে কং চুল কাটার জন্য বসে পড়ে। চুল কাটার সময় কং তখন অফিসারটিকে বলে, এটা ভালো করে পরিষ্কার করেছেন তো, না হলে আমার আবার ইনফেকশন হতে পারে। এইসব কিছু সে বলছিলই, তখন সেই অফিসারটি দমিয়ে স্ট্রিমার তার মাথার উপর চালিয়ে দেয়। এতে তখন তার জ্ঞান দেওয়া বন্ধ হয়ে যায়। এরপর সেখানের প্রফেসর ইয়ং তাদের উদ্দেশ্য করে বলে, তোমাদের এই ইউনিভার্সিটি থেকে পুলিশ হওয়ার সম্পূর্ণ সময়সীমা 4 বছর, কিন্তু এর আগে তোমাদের প্রথমে 2 সপ্তাহের একটি ট্রেনিং নিতে হবে, যেখানে তোমাদের শারীরিক সুস্থতা যাচাই করা হবে। সে আরও বলে, এর আগের বছর 100 জনের মধ্যে 6 জন এই ট্রেনিংয়ের মধ্যে পালিয়ে গিয়েছিল। তোমরা এই 2 সপ্তাহের ট্রেনিংয়ের মধ্যে সফল হলে তোমাদের অ্যাডমিশন কনফার্ম হবে, তাই তোমরা সাহসের সাথে 2 সপ্তাহের পুরো ট্রেনিংটি অবশ্যই সম্পন্ন করবে। এরপর তারা ইউনিভার্সিটিতে চলে যায়। তাদের মধ্যে থাকা একজন ছেলে, যার নাম জেহো, সে বলে, আমার বাবা একজন পুলিশ অফিসার, তাই আমি তার মতো পুলিশ অফিসার হতে এখানে এসেছি। তখন সে জুনকে জিজ্ঞাসা করে, ভাই তুই কিসের জন্য এখানে পুলিশ হতে এসেছিস? কিন্তু জুন কোনো উত্তর দিতে পারে না। তাই জেহো তাকে বলে, তুই এখানে টাইম পাস করার জন্য আসছিস নাকি? তবে তখনই তাদের সবাইকে উদ্দেশ্য করে অ্যানাউন্সমেন্ট করা হয়। সবাইকে আজকের প্রথম দিন ট্রেনিংয়ের জন্য তাড়াতাড়ি ফিল্ডে আসার জন্য বলা হয়। তাই সবাই তাড়াহুড়ো করে ফিল্ডে গিয়ে উপস্থিত হয়। এরপর তাদের বিভিন্ন শারীরিক ব্যায়াম করানো হচ্ছিল। আর এভাবে প্রতিদিন তাদের সবাইকে ভোর সকালে জাগিয়ে দেওয়া হতো এবং বিভিন্ন ধরনের ট্রেনিং করানো হতো। তাদের রোলিং থেকে শুরু করে পুশ আপ ও আরও বিভিন্ন ধরনের ট্রেনিং হতে থাকে। এরপর একদিন দুপুরের খাবার খাওয়ার সময় সবাই লাইনে দাঁড়িয়ে খাবার নিচ্ছিল। সবাইকে নিয়ম অনুযায়ী ভাতের সাথে 2টো সসেস দেওয়া হচ্ছিল। তবে যখন জুনের পালা আসে, জুন তখন সেখানে থাকা ইনচার্জের কাছ থেকে আরও 2টো বাড়তি সসেস দেওয়ার অনুরোধ করে। সে বলে, এতগুলো বাদ দিচ্ছেন, কিন্তু সসেস দিচ্ছেন শুধু 2টা। কিন্তু তখন লোকটি তাকে বলে, তাহলে বাদ কমিয়ে নাও। এই শুনে জুন তখন আর কথা না বাড়িয়ে চলে আসে এবং খাবারের টেবিলে বসে পড়ে। কিন্তু তার সামনে বসেছিল কং। তবে জুন দেখতে পায় কং তার খাবার খাওয়া শেষ করে ফেলেছে, কিন্তু তার প্লেটে এখনও সসেসগুলো থেকে গিয়েছে। জুন তখন তাকে জিজ্ঞেস করে, ভাই তুই সসেস খাস না? কং বলে, সসেসের মধ্যে অনেক সোডিয়াম থাকে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই জন্য আমি সসেস খাই না। জুন তখন বলে, তাহলে তোর সসেসগুলো আমি খেয়ে নিই। এই বলে জুন কং এর সসেসগুলো নিয়ে খেতে শুরু করে। এসব দেখে জুন তখন বলে, তুই তো ভাই বড় খাদক। কিন্তু জুন মজায় খাবার খেতে থাকে। এরপর থেকে তারা দুজন একজন আরেকজনকে সুযোগ পেলেই শুধু খোঁচাখুচি করত। কং কথায় কথায় জুনকে মিডল ফিঙ্গার দেখিয়ে দিত। জুনও তাকে ফিসফিসিয়ে গালে দিত। আর বিভিন্ন ধরনের ট্রেনিং এর মধ্য দিয়ে এই 2 সপ্তাহের ট্রেনিং এর শেষ দিনটি চলে আসে। তখন সেখানে হেড ম্যাডাম তাদের বলে, তোমাদের দৌড়ে সামনের পাহাড়ের উপরে গিয়ে আবার এই জায়গায় ফিরে আসতে হবে 1 ঘন্টার মধ্যে। আর যারা এটি করতে ব্যর্থ হবে তাদের শারীরিক অক্ষমতার জন্য ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দেওয়া হবে না। এরপর রেস্টটি শুরু করা হয় এবং সবাই পাহাড়ের উপরে উঠতে থাকে। সবাই পাহাড়ের উপরে উঠে আবার নিচে নেমে আসছিল, কিন্তু নেমে আসার সময় কং হোঁচট খেয়ে পড়ে যায়। এতে তার পা খুব বাজেভাবে মচকে যায়, যার ফলে সে আর দৌড়াতে পারছিল না। তখন সে সবার কাছে সাহায্য চাইছিল, কিন্তু কেউ তাকে নিয়ে যেতে চাচ্ছিল না। কং তখন জেহোর কাছ থেকেও সাহায্য চায়, কিন্তু জেহো বলে, তোকে নিয়ে যেতে গেলে আমি সময়ের মধ্যে পৌঁছাতে পারবো না, এবং সে চলে যায়। এরপর সেখানে জুন আসে। কং তখন তাকে সাহায্য করতে বলে, তবে জুন বলে, আমাকে মাফ কর ভাই, আমাকে সময়ের মধ্যে পৌঁছাতে হবে। এই বলে সে চলে যাচ্ছিল। তখন কং বলে, ওই আমি তোকে আমার নিজের সসেস খেতে দিয়েছি, ভুলে গেছিস? তুই আমাকে না বলতে পারিস না। জুন বলে, তুই এখন আমাকে সেই সসেসগুলোর খোটা দিচ্ছিস যেগুলো তুই এমনিতেও খাচ্ছিলিস না? তুই সেগুলো নিজে খেলে আমি তো আর তোর থেকে সেগুলো নিতাম না। কং বলে, যেমনই হোক তুই সেগুলো খেয়েছিস। এই বলে সে জুনকে জাপটে ধরে বসে, ভাই আমাকে সাহায্য কর, আমার অ্যাডমিশন নেওয়া খুব প্রয়োজন। তবে জুন তার কথা একমত হচ্ছিল না। তবে তখন আবার কং বলে, আজ থেকে আমার সসেসগুলো তোকেই খেতে দিব, আর আমার বাবার মাংসের দোকান আছে, তোকে আমার বাবার দোকান থেকে মাংস খাওয়াবো। জুন বলে, সত্যি বলছিস? কং বলে, হ্যাঁ রে ভাই। মাংসের কথা শুনে খাদক জুন তখন বলে, তাহলে চল, তোকে সাথে করে নিয়ে যাব। জুন তখন কংকে তার পিঠে তুলে নেয়। অন্যদিকে সবাই সময়ের মধ্যে পৌঁছে গিয়েছে, কিন্তু জুন ও কং এখনও পৌঁছাতে পারেনি, কারণ জুনের কংকে তার পিঠে করে নিয়ে আসতে সময় লাগছিল। তারা দুজনে বুঝতে পারছিল যে তাদের সময় শেষ হয়ে গিয়েছে। তখন কং বলে, তাড়াতাড়ি চল, না হলে সব শেষ। তখন জুন বলে, যাচ্ছেই তো, তুই এত বাড়ি কেন? বেশি কথা বলিস না, না হলে তোকে এখানে ফেলে রেখেই চলে যাব। তবে শেষমেশ এই 2 টম অ্যান্ড জেরি ফিল্ডে পৌঁছে যায়। তখন সেখানের ম্যাম তাদের জিজ্ঞেস করে, দেরি কেন হয়ে গেল তোমাদের? কং তখন ম্যামকে চিৎকার করে বলতে থাকে, ম্যাম পাহাড় থেকে নেমে আসার সময় আমার পা মুচকে গিয়েছিল, আমাকে তো জুন তার পিঠে করে এখান অব্দি নিয়ে এসেছে,
আমাদের কোনো শারীরিক অক্ষমতা নেই, আমাদের অ্যাডমিশন দিন ম্যাম। তখন ম্যাম কংকে চুপ করতে বলে এবং সবাইকে জিজ্ঞেস করে তোমরা কারা কারা কংকে এই অবস্থায় দেখেছিলে। তখন সেখানে সবাই হাত তুলে। এটি দেখে ম্যাম তখন অনেক রেগে যায় এবং সবাইকে উদ্দেশ্য করে বলতে থাকে আমাদের দায়িত্ব হচ্ছে অসহায়কে সাহায্য করা, কিন্তু তোমরা সবাই তোমাদের ব্যাচমেটকে তার বিপদের সময় কেউ তাকে সাহায্য করনি, আর তোমরা কিভাবে দেশের মানুষের রক্ষা করবে? তোমাদের মধ্যে কোনো মনুষ্যত্ববোধ নেই। তখন ম্যাম তাদের সবাইকে শাস্তিস্বরূপ পাহাড়ে উঠে ঘুরে আসার রেস্টে আবারও করতে বলে এবং বলে এই শিক্ষা মনে রেখো, তোমাদের মানবিক হতে হবে। তখন সবাই আবার রেস্টে শুরু করে। এসব দেখে পিছনে দাঁড়িয়ে থাকা জুন হাসতে থাকে, কারণ জুন যদি কংকে সেখানে ফেলে রেখে চলে আসতো তাহলে তার অবস্থাও এদের মতো হতো। তখন তারা দুজন আবার ম্যামকে জিজ্ঞেস করে ম্যাম আমরা কি অ্যাডমিশন পেয়ে গিয়েছি? তখন ম্যাম তাদেরকে সেলুট দিয়ে চলে যায়, মানে তারা অ্যাডমিশন পেয়ে গিয়েছে। জুন তো পুরো অবাক এবং খুশিতে পাগলামো করতে থাকে। এরপর তারা দুজন হোস্টেলের ভিতর চলে যায়। তবে এইবার তারা দুজন খোঁচাখুচি না করে নিজেদের ভালো মন্দ বিষয়ে কথাবার্তা শেয়ার করে। তখন কং বলে আমি সিওল হাই স্কুল থেকে গ্র্যাজুয়েট হয়েছি। এই শুনে তখন জুন তাকে প্রশ্ন করে তুই এত বড় হাই স্কুল থেকে গ্র্যাজুয়েট হওয়ার পরেও এখানে কেন আসলি? তুই তো একজন ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারতি। কং বলে আমার অন্যান্য বন্ধুরা সে হাই স্কুল থেকে গ্র্যাজুয়েট হওয়ার পর ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য অন্যান্য ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। আমি আসলে ইউনিক কিছু করতে চেয়েছিলাম, তাই আমি পুলিশ ইউনিভার্সিটিতে এসেছি। এই শুনে তখন জুন বলে তোর কথায় বোঝাই যাচ্ছে তুই এক নম্বরের তারছেরা পাবলিক। কং তখন জুনকে প্রশ্ন করে তুই কেন এখানে অ্যাডমিশন নিয়েছিস? জুন বলে আমার বাবা নেই, ছোটবেলা থেকে আমার মা আমাকে বড় করেছে। তবে আমার মায়ের কাছে আমার পড়াশোনার টিউশন ফি দেওয়ার আর সামর্থ্য নেই, কিন্তু এই পুলিশ ইউনিভার্সিটিতে টিউশন ফ্রি, সেজন্যই আমি এখানে অ্যাডমিশন নিয়েছি। আমার পড়াশোনাটাও কমপ্লিট হয়ে যাবে এবং পুলিশের চাকরিও হয়ে যাবে। এরপর জুন কংকে জিজ্ঞেস করে তো যাই হোক ভাই তুই কবে মাংস খাওয়াচ্ছিস? আমি কিন্তু বড় খাদক, খাবারের মধ্যে আমি কোনো ছাড় দিই না। কং বলে ঠিক আছে, অবশ্যই তোকে খাওয়াবো। কথা বলতে বলতে তখন এই দুই লুজ ক্যারেক্টার তখন বলে আজ থেকে আমরা দুজন বন্ধু। এরপর সেখানে সকল স্টুডেন্টকে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দিয়ে দেওয়া হয় এবং তাদের সবার যাত্রা এখন 4 বছর। এই 4 বছরের মধ্যে তাদের পুলিশ হওয়ার জন্য সকল নিয়মকানুন ও ডিফেন্স আরও অনেক কিছু শেখানো হবে। এরপর তারা সবাই পুলিশ অফিসার হতে পারবে। এইভাবে 2 বছর পার হয়ে যায়। এখন 2 বছর পরের দৃশ্য দেখানো হয়। কং ও জুন এখন হোস্টেলের একটি রুমেই থাকে। প্রতিদিনের মতো সকালে অ্যালার্ম দিয়ে সবাইকে জাগানো হয়। এরপর তারা ইউনিভার্সিটির জন্য তৈরি হচ্ছিল। তারা ইউনিভার্সিটিতে চলে যায়। এখানে কং পড়াশোনায় অনেক ভালো ছিল এবং সে ক্লাসের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারত। অন্যদিকে জুন ডিফেন্স বা মার্শাল আর্টে অনেক দক্ষ ছিল। তবে তাদের দুজনের আগের মতো সেই আগ্রহ আর নেই। তাদের এখন এইসব কিছু বিরক্ত লাগছিল। তবে তারা দুজন সবসময় মজায় মেতে থাকতো। একদিন ক্লাসের সময় প্রফেসর একটি প্রশ্ন করে। প্রশ্নের উত্তর দেওয়ার জন্য জেহ চেষ্টা করে, তবে সে ব্যর্থ হয়। কিন্তু কং তখন সেই প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়ে দেয়। তখন আবার এই দুই নাটবল্টু জেহকে উদ্দেশ্য করে মিডল ফিঙ্গার দেখিয়ে দেয়, মানে শয়তানের লাঠি বলা চলে। এরপর একদিন তাদের ডিফেন্স ক্লাসের সময় ডিফেন্স ক্লাসের টিচার তাদের শত্রুর সাথে মোকাবেলা করার টেকনিক শেখাতে থাকে। তবে স্যারের মুভমেন্ট দেখে সেখানে থাকা সবাই মুখ লুকিয়ে হাসতে থাকে। এই টেকনিক দেখার পর তো সবাই হাততালি দিতেই ভুলে যায়। তবে শেষে জেহ তাদের সবাইকে হাততালি দিতে মনে করিয়ে দেয়। তখন জুন বলে জানি না রে ভাই, এই টেকনিক আসলে কাজ করবে কিনা। ক্লাস শেষে জুন ও কং বলছিল এবারের ক্রিসমাসে তারা কি করবে। কং বলে প্রতিবারের মতো সাইবার ক্যাফেতে গিয়ে গেম খেলে কাটিয়ে দিব। জুন বলে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে যাব। কং বলে তুই বলো তোর আবার কিসের গার্লফ্রেন্ড? তোর তো কোনো গার্লফ্রেন্ডই নেই। তখন সেখানে জেহ এসে একটি সুন্দরী মেয়ের ছবি দেখিয়ে বলে এটা আমার গার্লফ্রেন্ড, আর আমি চিন্তা করছি এবার তার সাথে আমি সময় কাটাবো। তখন জুন ও কং তাকে জিজ্ঞেস করে তুই একে কোথা থেকে পটিয়েছিস, আমাদেরকেও বল। কিন্তু জেহ বলে আমার মাথা খারাপ হয়েছে যে আমি তোদের বলবো। তখন কং বলে জুন এটা তোর দায়িত্ব, এর মুখ থেকে সত্যিটা বের কর। আসলে তাইকন্ডো ক্লাসে জুন ও জেহ একই বিভাগে। তখন ক্লাসে যখন জেহর সাথে জুনের ফাইটিং এর পালা আসে তখন জুন জেহকে ভালো করে উত্তম উদ্যম দিয়ে তার অবস্থা একদম টাইট করে দেয় এবং তাকে জিজ্ঞেস করে বল সেই মেয়েকে তুই কোথা থেকে পটিয়েছিস। জেহর অবস্থা তখন টাইট হওয়ায় সেও বলে দিতে বাধ্য হয়। সে বলে একটি ক্লাব থেকে এবং ক্লাবের অ্যাড্রেসটিও জুনকে বলে দেয়। এরপর জুন এই কথাটি কংকে বলে। জুন বলে এই শহরের অক্টাগন ক্লাবে অনেক মেয়ে আসে, আমরা সেখানে গেলে কোনো না কোনো মেয়েকে পটিয়ে ফেলতে পারবো। কং বলে সেই ক্লাবের জিনিসপত্র অনেক এক্সপেন্সিভ, আর মেয়েদের পিছনে টাকা খরচ না করলে মেয়েরা তো আর পড়বে না। তখন জুন বলে আমার মা আমাকে বলেছিল মেয়েরা ছেলেদের হাসি দেখে পটে যায়। সে কংকে বলে তুই একটা হাসি দিয়ে দেখা আমাকে। তখন কং তাকে হাসি দিয়ে দেখায়। তার হাসি দেখে জুন বলে এই তো ভাই পুরো নায়কের মতো লাগতেছে তোকে। কং বলে মাখন লাগানো বন্ধ কর। জুন বলে আরে ভাই তুই তো বলদ জেহর থেকে অনেক গুণ ভালো আছিস, সে যদি তার সেই গোলালু চেহারা দিয়ে মেয়ে পটাতে পারে তাহলে তুই কেন পারবি না। কং বলে তাহলে তো ভাই এবারের ক্রিসমাসে মজার কিছু করতে পারবো। তাই তারা দুজন ক্রিসমাসের দিন ক্লাবে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
এরপর তারা সেদিন একদম গোসল করে তৈরি হতে থাকে। তবে পোশাক পরার সময় তারা দুইজন দেখতে পায় তাদের কাছে তেমন কোনো ভালো পোশাক নেই। তখন জুন সোজা চলে যায় জেহোর রুমে। জেহোর আলমারি থেকে কং একটি জ্যাকেট নিয়ে নেয়। জেহো বলে আমার মাথা খারাপ হয়েছে নাকি যে আমি তোদের জ্যাকেট দিব? তখন জুন বলে আমরা বন্ধু না। জেহো বলে তোদের মতো বিকারের গায়ে এইসব জ্যাকেট মানায় না। জুন বলে তাহলে তোর কি চাই? তখন জেহো বলে আমি তোকে কখনো তাইকোন্ডো ক্লাসে হারাতে পারিনি, তোকে শুধু একবার আমাকে সেই তাইকোন্ডো ক্লাসে হারাতে দিতে হবে। তখন জুন তার কথা রাজি হয় এবং জেহো তার জ্যাকেট এই দুজনকে দিয়ে দেয়। এরপর তারা জ্যাকেটগুলো পরে নেয়। তাদের পারফিউম না থাকায় কাপড়ে রুম স্প্রে মারতে থাকে। এরপর প্রফেসর ইয়ংকে দরখাস্ত দিয়ে কোনো রকম মানিয়ে তারা সেই ক্লাবের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিছু সময় পর তারা সেই ক্লাবে গিয়ে পৌঁছায়। তখন তারা সিকিউরিটি গার্ডকে তাদের আইডি কার্ড দেখিয়ে বলে আমরা এখানে একটি মিশনে এসেছি। এই বলে তারা ঢোকার অনুমতি নেই। তখন তারা দেখতে পায় সেখানে দুইজন পপুলার সিঙ্গার এসেছে। এরপর তারা ক্লাবের ভিতরে যায়। এখানের মহল দেখে তারা দুজন তো পুরো আউট অফ কন্ট্রোল হয়ে যায়। ক্লাবের মধ্যে তখন সুন্দরী মেয়ে দেখে তাদের দুজনের খুশির ঠিকানা নেই। একটি মেয়ে তখন কংকে হাই ফাইও দেয়। তখন কং বলে আচ্ছা ঠিক আছে বন্ধু, তুই ওইদিকে যা, আমি এদিকে যাই। এরপর কং মেয়েদের সামনে গিয়ে আবল তাবল পাগলের মতো ডান্স করতে থাকে। তখন মেয়েরা তার এইসব পাগলামো দেখে তার কাছ থেকে দূরে পালায়। অন্যদিকে জুনকে দেখানো হয় সে এক মেয়ের উপর চান্স মারে, কিন্তু মেয়েটি তাকে কোনো পাত্তাই দেয় না এবং সে তার নিজের বয়ফ্রেন্ডের সাথেই কথা বলতে থাকে। অন্য পাশে কং ডান্স করার পরেও কোনো মেয়ে পড়ছে না দেখে সে এক সাইডে চলে আসে। তখন আবার সে জুনের শিখিয়ে দেওয়া হাসি দিয়ে মেয়ে পটানোর চেষ্টা করতে থাকে, কিন্তু মেয়েরা তার সে হাসি দেখে উল্টো তার দিকে না এসে উল্টো পিছনে চলে যাচ্ছিল। কিন্তু তখনই তার পিছন থেকে ড্রাঙ্ক অবস্থায় একটি মেয়ে এসে বলে তুমি কি কিউট। এই বলে সেই মেয়েটি তার হাত ধরে তাকে ডান্স করতে নিয়ে যায়। এটি যখন জুন দেখতে পায় সে বলে কিরে কোথায় যাচ্ছিস, শালা আমি কেন কোনো মেয়ে পটাতে পারছি না। কং সেই মেয়েটির সাথে ডান্স করতে থাকে, কিন্তু একটু পরেই সেখানে সেই মেয়েটির বয়ফ্রেন্ড চলে আসে। আসলে সেই মেয়েটি নেশার ঘরে কংকে তার বয়ফ্রেন্ড মনে করছিল, তাই সে তার সাথে ডান্স করছিল। তখন মেয়েটির বয়ফ্রেন্ড অনেক রেগে যায় এবং কংকে মারতেই যাচ্ছিল, তবে সে তাকে ছেড়ে দেয়। এতে কংয়ের অবস্থা পুরো খারাপ হয়ে যায় এবং তার মেয়ে পটানোর শখও মিটে যায়। জুন তখন আবার আরেকটি মেয়ের উপর চান্স মারে। এবার সেই মেয়েটিকে পটিয়েই ফেলছিল, কিন্তু মেয়েটি যখন জানতে পারে সে পুলিশ হতে যাচ্ছে, তখন মেয়েটি বলে তোমার পুলিশের বেতনের টাকা দিয়ে আমার 10 দিনের খরচও দিতে পারবে না, আর তুমি গরিব হয়ে থেকে যাবে, তাই তোমার গার্লফ্রেন্ড হওয়ার কোনো মানে হয় না। এই বলে মেয়েটি সেখান থেকে চলে যায়। এটি শুনে জুন তখন অনেক হতাশ হয়ে যায়। তখন সে সেখানে আসা সেই দুই সিঙ্গারকে দেখতে পায়। সেই দুইজন সিঙ্গাররা অনেক মজা করছিল আর তাদের সাথে সব মেয়েরাও ডান্স করছিল। এরপর তারা দুই নাটবল্টু একটি হোটেলে চলে আসে এবং ড্রিঙ্ক করতে থাকে। তখন জুন বলে শালা এখন তো আমার আর পুলিশ হতে ইচ্ছে করছে না, আমি গরিব সেজন্য আমি পুলিশ ইউনিভার্সিটিতে জয়েন দিয়েছি, আর তুই তো এখানে নিজের ইচ্ছায় এসেছিস। তখন কং বলে আমারও আর সেই পুলিশ ইউনিভার্সিটি ভালো লাগছে না, জীবন এখন অনেক বোরিং হয়ে গিয়েছে। তবে শেষে কং বলে আচ্ছা বাদ দে রে ভাই, মেয়ে পটাতে আসছিলাম কিন্তু কোনো মেয়ে ধারে কাছে আসলো না, তাহলে চল সাইবার ক্যাফেতেই চলে যাই। সাইবার ক্যাফে গিয়ে ডিসকাউন্ট করে গেম খেলতে থাকে। এরপর তারা হোটেল থেকে বেরিয়ে সাইবার ক্যাফের দিকে যেতে শুরু করে, কিন্তু যাওয়ার পথে তারা আবারও একটি মেয়েকে দেখতে পায়। তখন জুন বলে ভাই হয়তো উপরওয়ালা এটা আমাদের শেষ সুযোগ দিচ্ছে। কং তখন বলে যদি মেয়েটি পিছনে ফিরে তাকায় তাহলে মনে করবো আসলে উপরওয়ালা আমাদের ইশারা করছে। তখন আসলে সত্যি সত্যি মেয়েটিও তাদের দিকে পিছনে ফিরে তাকায়। তখন তারা দুজনও অনেক খুশি হয়ে যায়। ও বলতে থাকে ভাই এটি আসলে উপরওয়ালার ইশারা, এবং তারা মেয়েটির নাম্বার নেওয়ার ডিসাইড করে। তারা দুজন মেয়েটির পিছনে পিছনে হাঁটতে থাকে। কং তখন জুনকে বলে ভাই তুই আমার থেকে বেশি হ্যান্ডসাম, তুই গিয়ে মেয়েটির নাম্বার নিয়ে নেয়। তাদের মধ্যে কে মেয়েটির নাম্বার আনবে সেই জন্য তারা দুজন রক পেপার সিজার খেলে ডিসাইড করতে থাকে। কিন্তু তখনই দেখা যায় কিছু লোক সেই মেয়েটিকে অজ্ঞান করে গাড়িতে করে কিডন্যাপ করে নিয়ে চলে যাচ্ছে। এক সময় গিয়ে কং ও জুনের এই বিষয়টি নজরে পড়ে। এটি দেখে তখন তারা সেই গাড়িটির পিছনে দোন লাগায়, কিন্তু এক পর্যায়ে গিয়ে গাড়ির গতির সাথে তারা আর পেরে উঠে না, গাড়িটিকে তারা আর ধরতে পারে না। এরপর তারা হেল্পলাইনে কল করে কিডন্যাপিং এর বিষয়টি বলে। কং তখন সেই গাড়ির নাম্বার তাদের বলে, কিন্তু গাড়িটিকে তারা খুঁজে পাচ্ছিল না। এরপর তারা সিদ্ধান্ত নেয় পাশে থাকা পুলিশ স্টেশনে গিয়ে তারা রিপোর্ট করবে। এরপর তারা সেই পুলিশ স্টেশনে চলে যায়। পুলিশ স্টেশনে গিয়ে তারা সেখানের এক অফিসারের কাছে কিডন্যাপিং এর বিষয়টি বলে, কিন্তু তখন সেই অফিসার বলে আজকে আমাদের শহরের মিনিস্টারের নাতি হারিয়ে গিয়েছে, তাই এখানে পুরো পুলিশ ফোর্স এখন এই কাজে ব্যস্ত আছে। আর বুঝতেই তো পারছো এমপির নাতনিকে যদি খুঁজে বের করতে না পারি তাহলে আমাদের চাকরি চলে যাবে। তখন কং বলে একটি মেয়ে কিডন্যাপ হওয়ার 7 ঘন্টা পর বিপদ অনেক বেড়ে যায়, তাই আমাদের তাড়াতাড়ি সেই মেয়েটির খোঁজ করা উচিত। আসলে এইসব বিষয়গুলি তাদের ক্লাসে শেখানো হয়েছিল, তবে সেখানে থাকা অফিসার তাদের বলে কিন্তু আমাদের এই মুহূর্তে এই কাজটি করতে হবে। আশা করি আমরা 7 ঘন্টার মধ্যে কেসটি সলভ করার পর তারপর তোমাদের সাথে সেই মেয়েটির খোঁজ করতে যাব। এই বলে সেই অফিসারটি চলে যায়। এতে কং ও জুন অনেক হতাশ হয়ে যায়। তখন জুন বলে ভাই চল আমরা এই মেয়েটিকে খুঁজে বের করি, যদি আমরা কিছু না করি তাহলে হয়তো মেয়েটি আর বেঁচে থাকবে না। কং বলে আমরা তো এখনো ট্রেনিং নিচ্ছি, আমরা এখনো পুলিশ হইনি। জুন বলে জানি আমরা এখনো পুলিশ হইনি, কিন্তু আমরা ট্রেনিংয়ে তো এইসব কিছু শিখছি, আর
আর বন্ধু তুই অনেক স্মার্ট আর আমি ভালো ডিফেন্স করতে জানি, তুই কিছু ভাব, অবশ্যই কিছু বের করতে পারবি। তখন কং চিন্তা করে বলে তাহলে চল আমরা প্রথমে সেই কিডন্যাপ হওয়া জায়গাটিতে যাই, সেখানে কোনো কিছু খুঁজে পাই কিনা দেখি। তখন তারা দুইজন সেই কিডন্যাপ হওয়া জায়গায় যায়। কং বলে গাড়িটি এখানে আগে থেকে ছিল, তার মানে মেয়েটিকে প্ল্যান করে কিডন্যাপ করা হয়েছে। তারা সেখানে সেই মেয়েটির কাছ থেকে পরে যাওয়া একটি পলিথিন দেখতে পায়। তখন তারা সেই পলিথিনে দেখতে পায় সেখানে খাবার রয়েছে। এরপর তারা দুইজন আশেপাশে থাকা রেস্টুরেন্টে গিয়ে রেস্টুরেন্টের মালিকদের খাবারটি দেখে জিজ্ঞাসা করতে থাকে খাবারটি তাদের কিনা। এভাবে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর এক পর্যায়ে তারা সেই খাবারটির আসল রেস্টুরেন্টটি খুঁজতে সক্ষম হয়। তখন তারা দুইজন সেই রেস্টুরেন্টের মহিলাকে কিডন্যাপ হওয়া মেয়েটির বিভিন্ন বর্ণনা দিয়ে জিজ্ঞেস করে, যেমন মেয়েটি কলেজ পড়ুয়া বয়সের, মেয়েটি একটু লম্বা এবং তার গায়ে দেওয়া পিঙ্ক কালারের জ্যাকেট। সেখানে থাকা মহিলাটা এক পর্যায়ে বুঝতে পারে, সে বলে আমি সেই মেয়েটিকে চিনি, সেই মেয়েটি আমার কাছ থেকে প্রায় সময় খাবার কিনে নিয়ে যায়। তখন কং ও জুন সেই মেয়েটির অ্যাড্রেস জিজ্ঞাসা করে, কিন্তু মহিলাটি বলে সেই মেয়েটির অ্যাড্রেস তো আমি জানি না, কিন্তু সেই মেয়েটি একটু দূরে থাকা সামনের বিল্ডিংয়ে কাজ করে, আমি একবার তার সাথে সেই বিল্ডিংয়ের বেসমেন্টে আলাপ হয়েছিলাম। এরপর তারা দুইজন সেই মহিলাটিকে ধন্যবাদ জানিয়ে সেই বিল্ডিংয়ের দিকে যেতে শুরু করে। তবে তারা বিল্ডিংয়ের সামনে গিয়ে বুঝতে পারে এই জায়গাটি হচ্ছে একটি ইল্লিগাল জায়গা, এই জায়গাটি হচ্ছে একটি ইয়ার ক্লিনিং সেলুন। তবে এই জায়গাগুলো ইল্লিগাল, এই জায়গায় মেয়েদের কোলে মাথা রেখে কান পরিষ্কার করানো হয়। আর এখানে যদি কোনো পুলিশ তাদের ধরে ফেলে তাহলে তাদের ইউনিভার্সিটি থেকে সাসপেন্ড করে দেওয়া হবে, মানে তাদের পুরো ক্যারিয়ার খতম। তখন জুন বলে অসুবিধা নেই, আমাদের দুজনের মধ্য থেকে একজন ভিতরে যাবে আর একজন বাইরে থেকে পাহারা দিবে। কিন্তু কং অনেক ভয় পাচ্ছিল। তবে শেষে তাদের মধ্যে কে ভিতরে যাবে এই নিয়ে তারা আবারও রক পেপার সিজার খেলতে শুরু করে। আর গেম খেলে সিদ্ধান্ত হয় ভিতরে কং যাবে এবং জুন বাইরে থেকে পাহারা দিবে। কথা মতো কং ভিতরে যায় এবং সে সেখানে একটি রুমে যায়। কিছুক্ষণ পর সেই রুমে একটি সুন্দরী মেয়ে আসে। কং তখন সেই মেয়েকে দেখে হুঁশ হারিয়ে ফেলে এবং মেয়েটির কোলে মাথা রেখে কান পরিষ্কার করাতে থাকে। এতে তার অনেক মজা লাগছিল। অন্যদিকে বাইরে জুন পাহারা দিচ্ছিল, কিন্তু সে পাশের একটি স্টোরে একজনকে খাবার খেতে দেখে সে আর লোভ সামলাতে পারে না, কেননা সে তো বড় মাপের খাদক। তাই সেও স্টোর থেকে খাবার কিনে খেতে থাকে। তবে এর সাথে সে সেখান থেকে একটি টেপ কিনে নেয়। কিন্তু দুর্ভাগ্যবশত একটু পরেই সেই সেলুনে পুলিশ চেক করতে আসে। জুন তখন এটি দেখে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। তখন সে সেই পুলিশগুলোকে ঘুষখোর বলে ডাকতে থাকে। সেই পুলিশ দুজনের মধ্যে একজন জুনের কথাটি বাদ দিতে বলে, তবে জুন একদম তাদের সামনে গিয়ে আবারও তাদের ঘুষখোর বলে ডাকতে থাকে। এইতে সেই পুলিশ দুইজন তাকে ধরার জন্য তার পিছনে দৌড়াতে থাকে। অন্যদিকে হুঁশ হারা কং এক পর্যায়ে নিজের গালে দুই চর মেরে নিজের হুঁশ ফিরিয়ে আনে। এরপর সে সেখানে থাকা মেয়েটিকে কিডন্যাপ হওয়া মেয়েটির ব্যাপারে জিজ্ঞেস করে। তখন মেয়েটিও এক পর্যায়ে বুঝতে পারে কং কার কথা বলছে। আসলে কিডন্যাপ হওয়া মেয়েটির নাম হচ্ছে ইয়নজু। তখন মেয়েটি সেখানে থাকা অন্যান্য মেয়েদের কাছ থেকে কিডন্যাপ হওয়া ইয়নজু মেয়েটির অ্যাড্রেস কংকে দেয়। এরপর কং অ্যাড্রেস নিয়ে বাইরে চলে আসে। বাইরে পুলিশের গাড়ি দেখতে পেয়ে সে ভাবে মনে হয় আমার খেলা এখানে শেষ হয়ে গিয়েছে। তখন জুন সেখানে দৌড়ে এসে তাড়াতাড়ি এখান থেকে পালাতে বলে। এরপর তারা দুজন অ্যাড্রেস মোতাবেক সেই জায়গায় যায়। তখন সে অ্যাড্রেসে নক করলে একটি ছেলে বেরিয়ে আসে। তখন তারা দুজন সেই ছেলেটিকে বলে আমরা ইয়নজুর খোঁজ করছি। এই শুনে তখন সেই ছেলেটি সেখান থেকে পালিয়ে যায়। তখন সে ঘরে থাকা একটি মেয়ে দরজা খুলে দেয়। তবে কং ও জুন তখন রুমের ভিতরে ঢুকে দেখতে পায় সেই ছেলেটি পালিয়ে গিয়েছে আর রাস্তায় এসে একদিকে চলে গিয়েছে। এখন জুন ও কং দুজন রাস্তার দুই পাশ দিয়ে সেই ছেলেটিকে খুঁজতে শুরু করে। একটু সামনে গিয়ে কং সেই ছেলেটিকে খুঁজে পায়, কিন্তু সেই ছেলেটি ছুরি দিয়ে তাকে আঘাত করার চেষ্টা করছিল। কিন্তু তাদেরকে যে ডিফেন্স ক্লাসের ডিফেন্স টেকনিক শেখানো হয়েছিল, কং তখন সেই টেকনিকটি ব্যবহার করে সেই ছেলেটিকে মার দিয়ে কাবু করে ফেলে। তখন সেখানে জুন চলে আসে। কং বলে আরে ভাই, ডিফেন্সগুলো তো আসলে কাজ করে। তখন জুনও তাদের শেখানো পদ্ধতিতে সেই ছেলেটিকে জিম্মি করে জিজ্ঞাসা করতে থাকে এবং জানতে পারে আসলে সেই ছেলেটি ও ইয়নজু একই সাথে তাদের রুমে থাকা অন্য দুই মেয়ে সহ তারা একসাথে থাকতো। তবে সেই ইয়নজুকে কিডন্যাপারদের কাছে বিক্রি করে দিয়েছে। কং তখন সেই ছেলেটির মোবাইলটি নিয়ে নেয় এবং তার কাছ থেকে কিডন্যাপারদের একটি ভিজিটিং কার্ড পায়। এরপর জুন যে সেই স্টোর থেকে একটি ট্যাপ কিনেছিল, সেই ট্যাপটি দিয়ে সেই ছেলেটিকে সেখানে বেঁধে রেখে চলে আসে। এবার তারা আবারও ইয়নজুর ঘরে যায়। সেখানে তার মতো আরও দুটি মেয়ে ছিল। তাদের কাছ থেকে জানতে পারে ইয়নজুর বাবা নেশা করে তাকে প্রতিদিন মারধর করত, তাই সে ঘর থেকে পালিয়ে চলে আসে। এখানে এসে এদের সাথে একসাথে বিভিন্ন কাজ করে জীবন চালাতো। তখন সেই মেয়েরা কং ও জুনকে হাত ধরে আকুতি মিনতি করতে থাকে ইয়নজুকে যে কোনোভাবে খুঁজে বের করতে। তখন তারা সেই মেয়েগুলোকে আশ্বাস দেয় তারা যে কোনোভাবে ইয়নজুকে খুঁজে বের করবে আর তাদের কিছু টাকা দিয়ে এই জায়গা থেকে বেরিয়ে কোনো সেফ জায়গায় যেতে বলে। এবং তারা সেই ছেলেটি থেকে পাওয়া ভিজিটিং কার্ডের অ্যাড্রেসে যেতে থাকে। তারা যে জায়গায় যাচ্ছিল সেই জায়গাটির নাম হচ্ছে চায়না টাউন। তাদের গাড়ির ড্রাইভার তাদের বলে এই জায়গাটি অনেক ভয়ঙ্কর, এখানে পুলিশেরাও আসে না, এখানে অনেক খারাপ কাজ হয়ে থাকে। তবে এরপর জুন ও কং গাড়ি থেকে নেমে সেই ভিজিটিং কার্ডে থাকা অ্যাড্রেসটিতে গিয়ে পৌঁছায়। সেটি হচ্ছে একটি ছোট হোটেল। এরপর তারা সেই ছেলেটির মোবাইল ব্যবহার করে ভিজিটিং কার্ডে থাকা নাম্বারটিতে কল করে। তখন সে হোটেলের এক ব্যক্তির মোবাইল বেজে ওঠে। জুন ও কং বুঝতে পারে সেই ছেলেটির সাথে এই ব্যক্তির কোনো সম্পর্ক আছে, কিন্তু সেই ব্যক্তিও তখন আবার কল দিলে তাদের দুজনের কাছে থাকা সেই ছেলেটির মোবাইল বেজে ওঠে
এতে সেখানে থাকা লোকগুলো বুঝতে পারে এরা দুইজন সেই ছেলেটিকে কিছু করেছে। আর সেই লোকটি তখন সেখানে অন্যান্য লোকসহ কং ও জুনকে মারতে মারতে জিজ্ঞেস করতে থাকে তোদের কাছে সেই ছেলেটির মোবাইল কিভাবে আসলো। তবে একসময় কং ও জুন অনেক রেগে যায় এবং তারা দুইজন সেখানে থাকা সবাইকে মেরে কাবু করে ফেলে, কেননা তাদের দুজনের পুলিশ ডিফেন্সের ট্রেনিং জানা ছিল। এরপর তারা দুইজন সেখানে থাকা ব্যক্তিকে জিম্মি করে ইয়নজোর ব্যাপারে জিজ্ঞাসা করতে শুরু করে। সেই লোকটি তখন তাদের দুজনকে একটি অন্ধকারের জন্য বিল্ডিংয়ে নিয়ে যায়। এখানে এসে তারা দুজন পুরো অবাক হয়ে যায়। তারা দেখতে পায় এখানে অনেক মেয়েকে কিডন্যাপ করে রাখা হয়েছে। তখন জুন সেই গুন্ডাকে জিজ্ঞেস করে এই মেয়েগুলোর মাধ্যমে তারা কি করে। তখন সে বলে এই মেয়েগুলোর মাধ্যমে আমরা গর্ভ ভাড়া দিই। যেসব ধনী দম্পতির কোনো সন্তান হয় না তারা এইসব মেয়েদের মাধ্যমে সন্তান লাভ করে, আর এইসব মেয়েগুলো ঘর থেকে পালিয়ে আসে, তাই এদেরকে কিডন্যাপ করলে এদের ব্যাপারে খোঁজ খবর নেওয়ার কেউ থাকে না। এইসব শোনার পর জুন অনেক রেগে যায়। সে সেই গুন্ডাকে মার দিতে দিতে তার অবস্থা টাইট করে দেয়। এরপর তারা দেখতে পায় সেখানে থেকে একটি মেয়ের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে। সেই মেয়েটির জ্বরে গা পুড়ে যাচ্ছিল এবং তার গা দিয়ে রক্ত পড়ছিল। এসব দেখে তারা দুজন ভাবে প্রথমে তারা এই মেয়েটিকে হসপিটালে নিয়ে যাবে এবং পুলিশ নিয়ে এখানে এসে অন্যান্য মেয়েগুলোকে উদ্ধার করবে। কিন্তু যখন তারা বেরিয়ে যাচ্ছিল তখন সেই গ্যাংয়ের অন্যান্য সব গুন্ডারাও চলে আসে। জুন ও কং তাদেরকে কিছুক্ষণ পর্যন্ত পিছুপা করলেও সেই গ্যাংয়ের বস সেখানে এসে কং ও জুনকে মেরে সেন্সলেস করে দেয়। আসলে তাদের সেই বস ছিল অনেক শক্তিশালী। এরপর তাদের দুজনকে সেন্সলেস করে একটি রুমে ঝুলিয়ে রাখা হয়। কিছু সময় পর কং এর সেন্স ফিরে আসে। সে তখন অনেক চেষ্টা করে কোনো রকমে জুনের সেন্সও ফিরিয়ে আনে। এরপর জুন সেই ঝুলন্ত অবস্থা থেকে মুক্ত হয়ে কংকেও ছাড়িয়ে নেয়। তবে যখন তারা সেই রুম থেকে বেরিয়ে যেতে যাচ্ছিল তারা দেখতে পায় সব গুন্ডারা সেখানে ঘুমিয়ে আছে। তখন তারা কোনো শব্দ না করে চলতে শুরু করে। জুন তখন কংকে বলে কোনো শব্দ করিস না, না হলে আমাদের খেলা এখানেই শেষ। তখন কং জুনকে মিডল ফিঙ্গার দেখিয়ে দেয়, মানে এরকম অবস্থাতেও এদের খোঁচাখুচি কম হয় না। কিন্তু তখনই জুনের গড়িতে অ্যালার্ম বেজে ওঠে। এর ফলে সকল গুন্ডারা জেগে যায়। তখন তারা দুইজন সেখান থেকে এলোপাতাড়ে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে যখন তারা মূল সড়কে চলে আসে তখন তারা সেখানে থাকা পাশের পুলিশ স্টেশনের দিকে যেতে শুরু করে। কিন্তু সেই গ্যাংয়ের বসও তাদের পিছনে লেগে যায়। তবে তারা দুজন আপ্রাণ চেষ্টা করে শেষমেশ সেই পুলিশ স্টেশনের সামনে পৌঁছাতে সক্ষম হয়। এতে সেই গুন্ডারা তাদের পিছু করা বন্ধ করে দেয়। কিন্তু সেই গুন্ডারা তখন সেই মেয়েগুলোকে নিয়ে তাদের আস্তানা পরিবর্তন করতে চলে যায়। এই বিষয়টি তখন জুন ও কংও বুঝতে পারে। তারা পুলিশ স্টেশনের ভিতরে ঢুকে সেখানে থাকা পুলিশটিকে কিডন্যাপিংয়ের বিষয়টি বলে এবং তাড়াতাড়ি সেই গুন্ডাদের ধরার জন্য তাদের সাথে আসতে বলে। তখন সেখানে থাকা পুলিশ অফিসারটি তাদের আইডি কার্ড দেখাতে বলে। তবে সে গুন্ডারা তো তাদের আইডি কার্ডগুলো নিয়ে নিয়েছে, কিন্তু তাও তারা দুজন পুলিশ অফিসারকে অনুরোধ করতে থাকে তাড়াতাড়ি সেই গুন্ডাদের ধরার জন্য যেতে। সে অফিসার বলে তোমাদের প্রথমে কমপ্লেন করতে হবে, আর কমপ্লেন করার জন্য তোমাদের আইডি কার্ড লাগবে। এই নিয়মের মাধ্যমে কাজ করতে হবে। এইসব শুনে জুন প্রচণ্ড রেগে যায়। সে বলে মানুষের জীবন থেকেও কি এইসব নিয়ম অনেক বড়? কিন্তু পুলিশ অফিসারটি বলে আমাদের নিয়ম ফলো করেই চলতে হয়। তখন জুন বলে শালার বেটা পুলিশ, যদি সেই মেয়েগুলোর কিছু হয়ে যায় তাহলে তুই কি তাদের দায়িত্ব নিবি? এইসব বলে সে তাকে গালাগালি দিতে থাকে। তবে পুলিশটি বলে যদি তোমরা এখান থেকে না যাও তাহলে আমি তোমাদেরকে ইলেকট্রিক গান দিয়ে শ্যুট করে দিব। তবে জুন কোনোভাবেই শান্ত হচ্ছিল না। এক পর্যায়ে সেই পুলিশটি তাদের দুজনকে ইলেকট্রিক গান দিয়ে শ্যুট করে দেয়। এতে তারা দুজন সেখানে সেন্সলেস হয়ে যায় এবং পুরো রাত তারা সেই পুলিশ স্টেশনেই ছিল। তাদের এই ব্যাপারটি তাদের ইউনিভার্সিটির প্রফেসরকে জানানো হয়। আর সকালে তাদের ইউনিভার্সিটির প্রফেসর সিনিয়র পুলিশ ইয়ং সেখানে এসে তাদেরকে ছাড়িয়ে নেয়। আসলে সেই প্রফেসর অনেক ভালো মনের মানুষ ছিল। এরপর কং ও জুন পুরো বিষয়টি প্রফেসর ইয়ংকে খুলে বলে এবং সেই প্রফেসর তাদেরকে নিয়ে সেই গুন্ডাগুলোর আস্তানায় যায়। তবে এখন অনেক দেরি হয়ে গিয়েছে, সেই গুন্ডারা তাদের আস্তানা পরিবর্তন করে নিয়েছে। তখন প্রফেসর তাদেরকে বলে এই ধরনের একটি কেস আমি সলভ করেছিলাম, আর এই ধরনের কেসগুলোকে নর্মাল পুলিশ হ্যান্ডেল করতে পারে না। এই ধরনের কেস সলভ করার জন্য প্ল্যানিং করে ফোর্স নিয়ে তদন্ত করতে হয়। তবে এখন ডিপার্টমেন্ট অন্য কাজে অনেক ব্যস্ত আছে, তাই এই কেসটির তদন্ত করতে অনেক সময় লাগবে। তখন কং বলে স্যার আপনিই তো আমাদের শিখিয়েছিলেন একটি মেয়ে কিডন্যাপ হওয়ার 7 ঘন্টার মধ্যেই তদন্ত করা উচিত, না হলে ঝুঁকি অনেক বেড়ে যায়। কিন্তু প্রফেসর বলে হ্যাঁ আমি জানি, কিন্তু ডিপার্টমেন্টকে অন্য কাজও করতে হবে এবং অন্য সব মানুষের জীবনও বাঁচাতে হবে। কং তখন বলে সেই গাড়ির নাম্বার আমার মনে আছে স্যার। তবে প্রফেসর বলে আমাদের 2-3 জনের দ্বারা এই কেস সলভ করা সম্ভব হবে না। কিন্তু শেষে তাদের দুজনের অনুরোধে প্রফেসর কং এর বলা গুন্ডাদের গাড়ির নাম্বারটি দিয়ে সেই গাড়িটিকে ট্র্যাক করার কথা ভাবে। তাই প্রফেসর তার এক পরিচিত অফিসারকে গোপনে ফোন করে সেই গাড়িটির তথ্য দিতে বলে। কিন্তু দুঃখজনকভাবে সেই গাড়িটি রেজিস্টার করা ছিল না, মানে গাড়িটিকে খুঁজে পেতে হলে শহরের পুরো সিসিটিভি ক্যামেরাগুলো খুঁজে দেখতে হবে। আর প্রফেসর অলরেডি বলেছে সকল ডিপার্টমেন্ট এখন ব্যস্ত। প্রফেসর বলে তোমরা এই বিষয় নিয়ে আর চিন্তা না করে আমার সাথে ইউনিভার্সিটিতে ফিরে চলো। এই বিষয়টি নিয়ে পুলিশ ফোর্স পরে তদন্ত করবে, আর এই বিষয়টি নিয়ে যদি তোমরা আবারও কোনো কিছু করো তাহলে তোমাদের দুজনকে ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া হবে। এরপর তারা দুজন নিরুপায় হয়ে প্রফেসরের সাথে ইউনিভার্সিটিতে চলে আসে। কিন্তু এখানে এসেও তারা এক মুহূর্তের জন্য সেই মেয়েগুলোর ব্যাপারে চিন্তা করা বাদ দেয় না। তখন সেখানে তাদের বন্ধু জেহো আসে। তারা দুইজন জেহোর কাছ থেকে জানতে পারে শহরের সিসিটিভি ডিপার্টমেন্টে তাদের ট্রেনিং দেওয়া সেই ম্যাডাম বর্তমানে মূল কাজের দায়িত্বে আছে। এটি শোনার পর তখন তারা সেই ম্যাডামকে ফোন করে। তারা তখন চালাকি করে সেই ম্যাডামকে বলে ম্যাডাম আমার এক বন্ধুর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে,
কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়া গাড়িটি রেজিস্টার করা নেই। তাই আপনি সিসিটিভি ফুটেজ দেখে আমাদের সেই গাড়ির অ্যাড্রেসটা যদি একটু খুঁজে দিতেন। তখন সেই ম্যাডাম বলে আচ্ছা ঠিক আছে, তবে সেটি খুঁজে বের করতে কয়েকদিন সময় লাগবে। তখন তারা ম্যাডামকে সেই গাড়িটির নাম্বার বলে দেয়। এরপর তারা প্রফেসরের নাম দিয়ে ইউনিভার্সিটি থেকে 2টি হাতকড়া ও 2টি ইলেকট্রিক গান নিয়ে নেয়। মানে তারা সে অপরাধীগুলোকে ধরেই ছাড়বে। তারা এই কয়েকদিন যাবত অনেক কঠোর পরিশ্রম করতে শুরু করে। তারা ভালোভাবে মার্শাল আর্ট ও ডিফেন্সের প্র্যাকটিস করতে থাকে। 3 দিনের মাথায় সেই ম্যাম তাদেরকে সেই গাড়িটির ঠিকানা খুঁজে বের করে বলে দেয়। এরপর তারা সেই দিন রাতে সেই ম্যাডামের দেয় অ্যাড্রেসটি ইন্টারনেটে চেক করে দেখতে পাই সেটা একটি হসপিটাল। আর আমরা দেখতে পাই আগামীকাল সেই মেয়েগুলোকে অপারেশন করা হবে। এরপর সেই হসপিটালের ডাক্তারকে দেখানো হয়। আসলে এই বেটা ডাক্তার আর সেই গুন্ডারা একসাথে জড়িত হয়ে এইসব কাজ করে। তারা ইলিগালভাবে ধনী দম্পতিদের কাছ থেকে অনেক বেশি টাকা নিয়ে এই কাজগুলো করে থাকে। আগামী দিন সকালে সেই গ্যাংয়ের গুন্ডারা সব মেয়েগুলোকে সেই হসপিটালের মধ্যে নিয়ে যায়। সেই হসপিটালে গুপ্তভাবে এই কাজগুলো করা হয়। অন্যদিকে ইউনিভার্সিটি থেকে কং ও জুন মেয়েগুলোকে বাঁচানোর উদ্দেশ্য নিয়ে সকালে বেরিয়ে পড়েছিল। তারাও হসপিটালের অ্যাড্রেসে চলে এসেছে। এরপর তারা দুইজন সেই গুন্ডাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে নেয়। তারা শুধু সেই গুন্ডাদের সামনে চলে আসে এবং তাদের সবাইকে এক এক করে মার দিয়ে দমিয়ে দিতে থাকে। কিছু সময় চেষ্টার পর তারা সেই গুন্ডাগুলোকে দমিয়ে দিতে সক্ষম হয়। তবে এটি করতে গিয়ে কংয়ের বাম হাত ভেঙে গিয়েছিল। এরপর তারা লিফটে করে বিল্ডিংয়ের উপরে উঠতে থাকে। তবে লিফটের গেট খুলতে সঙ্গে সঙ্গে তাদের উপর সেই গ্যাংয়ের বস হামলা চালিয়ে দেয়। সেই বস অনেক শক্তিশালী ছিল, তাই তার সাথে তারা দুজন পেরে উঠছিল না। তারা তাকে হাত করা পরিয়ে থামানোর চেষ্টা করতে থাকে। তবে তারা দুইজন বাজেভাবে ব্যর্থ হতে থাকে। এক পর্যায়ে তাদের দুজনের চেষ্টায় তাকে কিছুটা দমাতে সক্ষম হয়। আর এক সময় জুন দেখতে পায় তার শক্তি কমে এসেছে। তখন সে তার তাইকন্ডো মুভ ব্যবহার করে তার অবস্থা 12টা বাজিয়ে দেয় এবং সেই ব্যাটাকে হাত পায়ে লকআপ পরিয়ে সেখানে ফেলে রাখে। এরপর তারা দুইজন অপারেশন রুমে যায়। অপারেশন রুমে গিয়ে কং তখন সেই ব্যাটা ডাক্তারকে এক ঘা মেরে তার অবস্থা টাইট করে দেয়। অপারেশন আটকাতেও তারা সক্ষম হয় এবং সকল মেয়েকে তারা উদ্ধার করে নেয়। এরপর তারা প্রফেসরকে ফোন করে সেখানে পুলিশ ফোর্স নিয়ে আসে এবং সকল অপরাধীকে গ্রেপ্তার করা হয়। আর সেই সকল মেয়েগুলোকে চিকিৎসার ব্যবস্থা করা হয়। তবে তারা দুজন যেহেতু আবারও এই বিষয়ে জড়িয়েছে, তাই তাদের দুজনকে ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া হবে। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে কিছুদিন পরের ইউনিভার্সিটির দৃশ্য দেখানো হয়। আসলে তাদের দুজনের এই বিষয়টি উপর মহলের অফিসাররাও জানতে পেরেছে। এই জন্য তাদের দুজনের ইউনিভার্সিটিতে থাকার বিষয়টি নিয়ে মিটিং করা হবে। তখন প্রফেসর ইয়ং তাদের জিজ্ঞেস করে, তোমাদের যদি ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া হয় তাহলে কি তোমাদের কোনো আফসোস থাকবে না? তখন কং ও জুন না বলে উত্তর দেয়। তারা বলে, আমাদের কোনো আফসোস থাকবে না স্যার, কারণ আমরা কোনো খারাপ কাজ করিনি। তবে আমরা এই ইউনিভার্সিটি থেকে যেতে চাই না, কারণ এই ইউনিভার্সিটি থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। সেই দক্ষতাকে কাজে লাগিয়ে আমরা সেই মেয়েগুলোকে বাঁচাতে পেরেছি। আর আমরা পুলিশ অফিসার হতে চাই। তখন মিটিং করতে প্রফেসর ইয়ং চলে যায়। সেই মিটিং একজন মহিলা সিনিয়র অফিসার কং ও জুনকে উদ্দেশ্য করে ভালো কথা বলছিল। সে বলে তাদের দুজনকে প্রমোশন দেওয়া প্রয়োজন, আসল সম্মানের দাবিদার তারা। কিন্তু আবার অন্য কিছু অফিসার তাদের নিয়ে খারাপ কথাও বলছিল। তারা বলছিল তারা নিয়ম ভঙ্গ করেছে। তারা এখনো পুলিশ অফিসার হয়নি, কিন্তু তাও তারা এই ধরনের কাজ করেছে। এখন তো তাহলে সব স্টুডেন্টদের অপরাধীদের ধরতে কাজে লেগে পড়া উচিত। কিন্তু মহিলা অফিসারটি বলে তারা আগামীর পুলিশ অফিসার, তারা কোনো সাধারণ স্টুডেন্ট নয়। তখন সেখানের হেড প্রফেসর ইয়ং এর কাছ থেকে ওনার মতামত শুনতে চাই। তখন প্রফেসর ইয়ং বলেন, যদি তারা দুজনে এই বিষয়টি ভুলে গিয়ে তারা ইউনিভার্সিটিতে নিজেদের ট্রেনিং করতো তাহলে হয়তো আজ সে মেয়েগুলো আর জীবিত থাকতো না। আজ তাদের দুজনের কারণেই অনেকগুলো মেয়ের জীবন বেঁচেছে। যে যাই বলুক না কেন, আমি তাদের দুজনের উপর গর্বিত যে তারা আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্ট। প্রফেসর তখন সেখানে থাকা বিরোধী বলা সকলের মুখ একদম বন্ধ করিয়ে দেয়। এরপর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের দুজনকে ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া হবে না, তবে তাদের গ্র্যাজুয়েশনের সময়সীমা 1 বছর পিছিয়ে দেওয়া হবে। মানে তারা অলরেডি 2 বছর ট্রেনিং নিয়ে নিয়েছে। তারা আর 2 বছর ট্রেনিং নিলে পুলিশ অফিসার হয়ে যেত, কিন্তু তাদের এখন 3 বছরের ট্রেনিং নিতে হবে। এই খবরটি তখন প্রফেসর তাদের দুজনকে বলে এবং প্রফেসর তাদের দুজনকে নিজেই স্যালুট দিয়ে সম্মান জানায়। তারাও তখন প্রফেসরকে স্যালুট দিয়ে ধন্যবাদ জানায়। এরপর কয়েক মাস পার হয়ে যায়। একদিন তারা ইউনিভার্সিটির বাইরে কাজ করছিল, কিন্তু তখনই তাদের সামনে ইয়নজু মেয়েটি তাদের সাথে দেখা করতে আসে। কং ও জুন তখন তাকে সচক্ষে আবারও সুস্থ সুরক্ষিত দেখতে পেয়ে অনেক খুশি হয়। তখন ইয়নজু তাদের দুজনকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানায়। সত্যিকারের নায়ক হওয়ার জন্য সুপার পাওয়ারের দরকার হয় না, দরকার হয় শুধু সাহস, বন্ধুত্ব আর কখনো কখনো একটু পাগলামি। আসলে উপরওয়ালা সেই দিন ইশারাটি হয়তো ইয়নজুর জন্যই করেছিল। উপরওয়ালা কং ও জুনকে ইয়নজুর সাহায্যের জন্যই পাঠিয়েছিল। ইয়নজুকে বাঁচাতে গিয়ে তারা আরও কয়েকটি প্রাণকে বাঁচিয়ে নিয়েছে, কিন্তু তারা প্রমাণ করেছে সাহসী হতে ইউনিফর্মের দরকার হয় না, দরকার হয় শুধু সঠিক সময়ে সঠিক কাজ করার ইচ্ছা। এই পৃথিবী বদলাবে কিনা জানি না, কিন্তু যতদিন জুন ও কং এর মতো এমন কিছু পাগলাটে মানুষ থাকবে ততদিন অন্যায়ের বিরুদ্ধে কেউ না কেউ দাঁড়াবে। ধন্যবাদ আপনাকে। এই মুভিটি এখানে শেষ হয়।